Good morning, everyone. Welcome to the free class. So, आज की क्लास है it will be a class on geography. জিওগ্রাফি অর্থাৎ জিওগ্রাফি ইউপিএসসি প্রিলিমস অ্যান্ড মেইনস দুটো জায়গাতেই কিন্তু সিগনিফিক্যান্ট ওয়েটেজ ক্যারি করে। তো হাউ উই ক্যান প্রিপেয়ার জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি দুটোর ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন আমরা নেব, অর্থাৎ প্রিলিমস এবং মেইনস দুটো জায়গাতেই। অ্যালং উইথ দ্যাট প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন নিয়ে উইল বি ডিসকাসিং, যাতে করে তোমরা আইডিয়া করতে পারো যে কি ধরনের কোয়েশ্চেন ইউপিএসসি প্রিলিমসে আসে ফ্রম জিওগ্রাফি। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আই উইল ডিসকাস ইজ জিওগ্রাফি অ্যাজ আ সাবজেক্ট হিসাবে কতগুলো ভ্যারিয়েন্ট থাকে, মানে ইউপিএসসি তে জিওগ্রাফি কি আছে। বেসিক্যালি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস যে ইন জিওগ্রাফি there are two terms. In UPSC, the geography is divided broadly into two categories. One is Indian geography and another is world geography. ঠিক আছে, one is Indian geography, another is world geography. এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে থাকে, there is a very interesting fact there, that is ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি। এটা হচ্ছে আমি লোকেশনের বেসিসে এটাকে ভাগ করলাম। এছাড়াও জিওগ্রাফিকে অনেকগুলো ব্রড অ্যাসপেক্টে ভাগ করা যায়, যেরকম হিউম্যান জিওগ্রাফি, economic geography, and as well as physical geography. Okay, human, economic, physical geography, এটার আবার সাব ক্যাটাগরিজ রয়েছে। তো there is a truth to be spoken, there is a anonymous truth বলতে পারো। The anonymous truth is very simple, that is in ইউপিএসসি তে যেটা হয়, ইউপিএসসি তে কিন্তু এই সাবজেক্টিভ ডিভিশন গুলো সহজে করা যায়। কেন করা যায় না? সাবজেক্টিভ ডিভিশনগুলো সহজে করা যায় না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টই প্রত্যেকটা সাবজেক্টের সাথে কোরিলেটেড। যেরকম আজকে ইকোনমিক জিওগ্রাফিতে তোমাকে কিন্তু যেরকম ইকোনমিও পড়তে হবে, দ্য বেসিক কনসেপ্ট অফ ইকোনমিও তোমার জানতে হবে, দ্য সেক্টরস অফ ইকোনমি তোমাকে জানতে হবে। সেম ইকোনমিও যখন পড়বে তখনও কিন্তু তোমাকে জিওগ্রাফি জানতে হবে। অ্যান্ড সেম ভাইস ভার্সা গোস ফর এনি আদার সাবজেক্ট, মানে কিছু না কিছু সাবজেক্টের সাথে রিলেটেড কিছু না কিছু থাকবেই। এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টটা পুরোপুরি বলতে পারো যে আইসোলেটেড। একমাত্র একটা সাবজেক্টই আছে, দ্যাটস আ আইসোলেটেড সাবজেক্ট। আইসোলেটেড মানে যেটার সাথে অন্য কোনো সাবজেক্টের কোনো রিলেশন নেই, দ্যাট ইজ এথিক্স। মানে জিএস এর অন্য কোনো সাবজেক্টের কোনো রিলেশন নেই, দ্যাট ইজ কল এথিক্স, যেটার উপর আলাদা একটা পেপার থাকে। ইউ নো দ্যাট দেয়ার ইজ এ 250 মার্কস পেপার জিএস 4 মেইনসে আসে, একমাত্র মেইনসেই এথিক্স রয়েছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ব্রড সিনারিও। এই ব্রড সিনারিওটা তোমাকে মাথায় রাখতে হবে, বিকজ প্রতিটা সাবজেক্টই হচ্ছে কোরিলেট করা। তো তুমি পারপাসলি কোনো রকমই কখনোই তুমি কোনো সাবজেক্টকে আইসোলেট করতে পারবে না, যেন আমি শুধুমাত্র জিওগ্রাফি করবো আলাদা করে আইসোলেট করে নিলাম। নেভার ইট গানা হ্যাপেন, বিকজ প্রতিটা সাবজেক্টের সাথে প্রতিটা সাবজেক্টের কিন্তু একটা কোরিলেশন রয়েছে। সো ইন্ডিয়া জিওগ্রাফির মধ্যে এটা পড়লে হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, এইগুলো হচ্ছে ওভারঅল জিওগ্রাফি সিলেবাস। এবার প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে স্টুডেন্টরা এই জায়গাটাই একটা জিনিস বোঝে না, বা তাদেরকে বোঝানো হয় না বিকজ অফ ল্যাক অফ গাইডেন্স। সেটা হচ্ছে যে প্রিলিমস অ্যান্ড মেইনস ইজ বোথ আর এন্টায়ারলি ডিফারেন্ট সিনারি। প্রিলিমস আর মেইনস তিনটেই হচ্ছে এন্টায়ারলি ডিফারেন্ট জায়গা। ঠিক আছে, প্রিলিমস আর মেইনস হচ্ছে দুটো এন্টায়ারলি ডিফারেন্ট জায়গা। মানে প্রিলিমসে যে রেসপেক্টে আমার কোশ্চেন আসছে, মেইনসে কিন্তু সেই রেসপেক্টে কোশ্চেন আমার আসবে না। ঠিক আছে, বা যে এরিয়া থেকে কোশ্চেন আসছে, সাপোজ ধরো আমি যদি ইন্ডিয়ান জিওগ্রাফি বলি, জাস্ট ফর এক্সাম্পল, ইন্ডিয়ান জিওগ্রাফিতে প্রিলিমস থেকে কি কোশ্চেন আসছে, মূলত আমি যদি পয়েন্ট আউট করি ইন্ডিয়ান জিওগ্রাফিতে, ইন্ডিয়ান জিওগ্রাফি সেকশন থেকে প্রিলিমসে যে ধরনের কোশ্চেন আসছে, যে ফিজিওগ্রাফি থেকে কোশ্চেন আসছে, রিভার সিস্টেম থেকে কোশ্চেন আসছে, ক্লাইমেট থেকে কোশ্চেন আসছে,
মানে মোরাললেস আমি যেটা বলতে চাইছি যে কোশ্চেন গুলো ইজ মোস্টলি ডাটা ওরিয়েন্টেড, data oriented question. These are mostly a data oriented question. Okay, every question is a data oriented question. প্রিলিমস এ জিওগ্রাফি থেকে যেটা আসছে, ওয়েদার ইন মেইনস, আমি যদি এবার মেইনসে চলে আসি, মেইনসে কিন্তু ইটস একটু ডিফারেন্ট। এটা কিন্তু ডেটা ওরিয়েন্টেড আসছে না, মেইনসে আসছে কোন একটা ইস্যু ওরিয়েন্টেড। সেই ইস্যুটা ক্লাইমেট চেঞ্জ হতে পারে, সেই ইস্যুটা সয়েল এরোশন হতে পারে, সেই ইস্যুটা ডিজার্টিফিকেশন হতে পারে। ঠিক আছে, মাল্টিপল ইস্যু সেটা হতে পারে। তো বিষয়টা হলো যেটা, যে দুটো জায়গায় কিন্তু আলাদা আলাদা ভাবে জিনিসটা আসছে। ঠিক আছে, ইন প্রিলিমস উই হ্যাভ মোস্টলি ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, and in mains we have mostly issue oriented questions. Okay, specific issue, যে স্পেসিফিক ইস্যু গুলো রয়েছে ইন মেইন, সাপোজ there is climate change, there is soil erosion, there is desertification, they will ask question on this section. And যদি আমি if I talk about the weightage, আমি যদি ওয়েটেজের বিষয়ে বলি যে প্রিলিমস আর মেইনসে কতটা ওয়েটেজ থাকছে, প্রিলিমসে আউট অফ 200 মানে আউট অফ 100 কোয়েশ্চেন মোটামুটি জিওগ্রাফি থেকে ইচ অ্যান্ড এভরি ইয়ার 10 to 15 কোয়েশ্চেন্স আসে। অ্যান্ড স্পেসিফিক্যালি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যদি আমি ধরি, মোটামুটি 7 to 8 কোয়েশ্চেন্স আর দেয়ার। অ্যান্ড ইন মেইনস এভরি ইয়ার দ্য ইস্যু ওরিয়েন্টেড generally questions are broadly like 75 থেকে 100 মার্কসের কোয়েশ্চেন অন জিওগ্রাফি আসে। ঠিক আছে, বোথ ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি মিলে 75 থেকে 100 আউট অফ 250 মার্কসের কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট দ্য মার্কস হিয়ার। ওকে, so this is the scenario for geography here in both prelims and mains. I hope you understand. The prelims এ they will ask question on only data, specific যে ডেটা গুলো তুমি পড়ছো, and mains এ এটা সম্পূর্ণ ইস্যু ওরিয়েন্টেড থাকবে। ঠিক আছে, it will be totally issue oriented question. Right now let's move to a topic, suppose Indian physiography, how you should study geography. See, in geography, নট অনলি জিওগ্রাফি, ইন ইউপিএসসি যেটা একটা মানে মেজর ফ্যাক্টর একটা জিনিসে কাজ করে, সেটা হচ্ছে ইউ শুড স্টাডি ভিজুয়ালাইজেশন স্টাডি বা ভিজুয়ালাইজ স্টাডি তোমার দরকার। ইয়েস সুদর্শন, হোয়াটস ইউর কোয়েরি? স্যার স্যার আমার যেটা আছে আপনি একটু অপশনালটাও যদি ইনক্লুড করে বলেন তো স্যার ভালো হবে। অপশনালের উপর আরেকটা ক্লাস হবে, বাট আজকের ক্লাসে উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট জিওগ্রাফি ফর প্রিলিমস এন্ড মেইনস। অপশনালে আলাদা ক্লাসেস হবে, অপশনালে কোয়েরি থাকলে আমাকে বলবে, আমি আলাদা করে করে দেবো। ঠিক আছে, এটা তো অপশনালে ক্লাস নয়। ওকে, সো রাইট নাও যেটা ইম্পর্টেন্ট, যে হাউ ইউ শুড স্টাডি জিওগ্রাফি, হাউ টু প্রিপেয়ার জিওগ্রাফি। See, the most important thing here is ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কেন দরকার হয় আমাদের? ভিজুয়ালাইজেশন একটা কারণেই দরকার, উই নিড টু স্টাডি ম্যাপস, উই নিড টু স্টাডি আদার থিং। যে কোনো জিওগ্রাফির ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, কেননা কোশ্চেন এরকম ভাবেই তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে ভিজুয়ালাইজ করে পড়তে হবে। ইউ শুড স্টাডি ম্যাপস, ইউ শুড স্টাডি ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপ, চার্টস, এইভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে। সো লেট মি গিভ ইউ অ্যান প্রপার এক্সাম্পল অফ হাউ you can study the specific area. So here we have a I would say map on what is called Indian physiography. We have a map on Indian physiography, right? আমাদের কাছে একটা ম্যাপ রয়েছে, we have a map on Indian physiography here. So right now you can see Indian physiography, there the physiographic division is like this. আমি যদি ব্রডলি আমাদের ইন্ডিয়াকে ফিজিওগ্রাফি খালি ভাগ করে দিই, তাহলে আমি এই ডিভিশনগুলো পাবো। যেরকম ইস্টার্ন হিমালয়াস রয়েছে, ওয়েস্টার্ন হিমালয়াস পাবে, নর্থ ইস্টার্ন রেঞ্জ, ইস্টার্ন প্লেইনস, এই ইস্টার্ন প্লেইন, নর্দার্ন প্লেইন এই জায়গাটা, ওয়েস্টার্ন প্লেইনস এই জায়গাটা, সেন্ট্রাল হাইল্যান্ডস এই জায়গাটাকে বলে, ইস্টার্ন ডেকান। তো মাল্টিপল এরকম টোটাল 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16টা ডিভিশনে এটা ভাগ করা হয়েছে, ডিভাইডেশন। এটা হচ্ছে ব্রডলি এটাকে ভাগ করা হয়েছে। এবার এটা থেকে আমরা কি বুঝতে পারবো? সি, এই যে ভিজুয়ালাইজেশন স্টাডি এটা কেন দরকার বলো তো? দ্য রিজন ইটস ইম্পর্টেন্ট বিকজ তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করা হলো যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ সেন্ট্রাল হাইল্যান্ডস অর ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ লেটস সে, হ্যাঁ তোমাকে বলা হলো ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ সেন্ট্রাল হাইল্যান্ড, মানে এই যে জায়গাটা রয়েছে এটার সিগনিফিকেন্স তোমাকে ডিসকাস করতে বলো সেন্ট্রাল হাইল্যান্ডস। তো তুমি কি ডিসকাস করবে? তুমি সেন্ট্রাল হাইল্যান্ড মানে জানো যে সেন্ট্রাল হাইল্যান্ড ইটস আ হাই প্লেসেস যেখানে মূলত গ্রাস প্রচুর পরিমাণে জন্মায়, মানে বিভিন্ন যে ঘাস রয়েছে সেটা প্রচুর পরিমাণে জন্মায়। এবং সেই কারণে কি হয়, গ্রাস থেকে কি হয়, গ্রাস মিনস ডোমেস্টিক অ্যানিমাল, লাইক সেগুলো সেখানে ইজিলি গ্রো করতে পারে। এবং ডোমেস্টিক অ্যানিমেল থেকে আমাদের দুটো বড় ইন্ডাস্ট্রি একটা কিন্তু তৈরি হয়, একটা হচ্ছে মিল্ক ইন্ডাস্ট্রি আর একটা কিন্তু মিট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো দুটো ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই এরিয়াটা রিচ, এই স্পেসিফিক এই এরিয়াটা। গুজরাট আজকে দুটো মেজর মিল্ক প্রডিউসার কোম্পানির বার্থ প্লেস, একটা হচ্ছে আমুল আর একটা হচ্ছে আনন্দ। ঠিক আছে, আনন্দের আন্ডারে যদিও বা আমুল, বাট ম্যাক্সিমাম কিন্তু মেজর যত মিল্ক ইন্ডাস্ট্রি দেখবে সব কিন্তু এই জায়গাটা থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটা আমুল এখানে তৈরি ম্যাক্সিমাম জায়গাগুলো কেন, এই সেন্ট্রাল হাইল্যান্ডস এর জন্য। দে হ্যাভ আ প্লেন্টি অফ ডোমেস্টিক অ্যানিমাল রিয়ারিং দেয়ার, অ্যানিমাল রিয়ারার বলা হয়, মানে যারা অ্যানিমাল পশুপালন করে বা যাযাবর সম্প্রদায় প্রচুর পরিমাণে ওখানে রয়েছে। তো সেই কারণে মিল্ক অ্যান্ড মিট ইন্ডাস্ট্রি কিন্তু ভালোভাবে এখানে গ্রো করেছে, এবং তার জন্য ইন্ডিয়াতে কিন্তু একটা প্রপার ইকোনমিক সেখানে একটা স্টেবিলিটিও আছে। তো এরকম ভাবে মানে আমাকে যেটা করতে হবে শুধুমাত্র জিওগ্রাফির নয়, এভরিওয়ার আই নিড টু রিলেট থিংস, আমাকে টপিক গুলোকে রিলেট করতে হবে, টপিকস গুলোকে রিলেট করে করে পড়তে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার। আই নিড টু রিলেট দ্য টপিকস ওয়ান বাই ওয়ান। ওকে, শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে তোমাকে যদি এখন বলা হয়, সাপোজ ইউপিএসসি তে এরকম কোশ্চেন আসতেই পারে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আমি দেখাবো এক এক করে যে ওয়েস্টার্ন ঘাটস কোন কোন স্টেটের মধ্যে রয়েছে। সাপোজ ওয়েস্টার্ন ঘাটস কোন কোন স্টেটের মধ্যে রয়েছে, ইন হুইচ স্টেট ওয়েস্টার্ন ঘাটস আর লোকেটেড। তো তুমি যদি ওয়েস্টার্ন ঘাটস এর এক্সটেন্ট জানো, যে ওয়েস্টার্ন ঘাটস এক্সটেন্ড ফ্রম, দিস ইজ ওয়েস্টার্ন ঘাট ফ্রম হিয়ার টু হিয়ার, তো দ্যাট মিনস হিয়ার উই হ্যাভ মহারাষ্ট্র, দেন উই হ্যাভ হিয়ার গোয়া, গোয়ার পরে এখানে আমি পেয়ে যাব হচ্ছে লেটস সে, গোয়ার পরে আমি পেয়ে যাব এখানে কেরালা অ্যান্ড কিছুটা তামিলনাড়ু। সো এগুলোর ওপরে ওয়েস্টার্ন ঘাটস ইয়ে থাকবে, আই মিন স্প্রেড হয়েছে। ঠিক আছে, দ্যাটস হাউ উই ক্যান স্টাডি জিওগ্রাফি ফ্রম ভিজুয়াল পিকচার অর ভিজুয়ালাইজেশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট ইউপিএসসির ক্ষেত্রে, কেন ভিজুয়ালাইজেশন না করলে কিন্তু তুমি জিনিসটা ভেতর থেকে বুঝতে পারবে না। ওকে, if you are not visualizing enough you cannot understand how to make most out of it from geography, because geography the visualization is the most important thing. ঠিক আছে, now let's move forward to a question itself. আমি এবার কোশ্চেনে চলে যাই সুন্দর করে। let us move to a question here. তো I guess সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ, I am giving you a question here. The question here 2023 কোশ্চেন দেওয়া আছে, consider the following statement here, consider the following statement, statement 1 দেওয়া আছে ইন্ডিয়া, মানে এরকম ভাবে কোশ্চেন দেওয়া হয় যে দুটো স্টেটমেন্ট দেওয়া হলো, তিনটে স্টেটমেন্ট দেওয়া হলো, এই দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ইন্ডিয়া ডিসপাইট হ্যাভিং ইউরেনিয়াম ডিপোজিট ডিপেন্ডস অন কোল ফর মোস্ট ইটস ইলেকট্রিসিটি প্রোডাকশন। স্টেটমেন্ট 2 তে দেওয়া আছে ইউরেনিয়াম enriched to extent of at least 60% is required for the production of electricity. Okay, so which of the following is correct respect to the above element? both statement correct, মানে এরকম ভাবে কোশ্চেনটা দেওয়া হবে। অপশন এটার হবে সি, স্টেটমেন্ট 1 is correct but statement 2 is incorrect। এবার এটা তুমি আমাকে বলবে স্যার হাউ উই ক্যান অ্যান্সার দিস কোশ্চেন, উই ডোন্ট নো এনি আইডিয়া। ইন্ডিয়াতে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেখানে কয়েকটা রয়েছে, যেমন তারাপুর রয়েছে, কুদনাকুলাম রয়েছে, সেগুলো থেকে উৎপাদন হয়, বাট মেজরিটি অফ দ্য ইলেকট্রিসিটি প্রোডাকশন ইন ইন্ডিয়া আর ডান থ্রু কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেরকম কোলাঘাটে রয়েছে, উই হ্যাভ ফারাক্কা, উই হ্যাভ ইন সাঁওতালডিহি ওয়েস্ট বেঙ্গলে, অনেকগুলো জায়গায় রয়েছে। এবার ইউরেনিয়ামকে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাটলিস্ট 60%, না ইউরেনিয়ামকে মোর দ্যান 90% এনরিচ করতে হয়, এনরিচ মানে তাকে পরিশুদ্ধ করতে হয়,
যদি সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যায়। ইলেকট্রিসিটি তৈরির একটা আলাদা প্রসেস আছে ইউরেনিয়ামের, দ্যাটস আ ডিফারেন্ট প্রসেস। নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেভাবে কাজ করে সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজ করে সেভাবে কিন্তু ইলেকট্রিসিটি উৎপাদন করা হয়। ঠিক আছে, তো দিস সর্ট অফ কোয়েশ্চেন উইল বি গেটিং ইন দ্য কোয়েশ্চেন পেপার। যেরকম দেখো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, আরেকটা তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই একটা দুটো তিনটে। ঝিলাম রিভার পাসেস থ্রু উলার লেক, কৃষ্ণা রিভার ডিরেক্টলি ফিডস কোল্লেরু লেক, মিয়েন্ডারিং অফ দ্য গন্ডক রিভার ফর্মড ইন কানওয়াড়ি। মিয়েন্ডারিং মানে অষ্টপ্রাকৃতি লেক। তো তিনটে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা দিয়েছে, এই তিনটে ডেটা আমাকে পড়ে বুঝতে হবে যে কোনটা কারেক্ট। এবার এখানে একটা সারপ্রাইজিং বিষয় আছে, 2022 থেকে কিন্তু ইউপিএসসি এমন কিছু কোয়েশ্চেন স্টার্ট করেছে যে কোয়েশ্চেনগুলোকে উই আর কলিং ইটস অ্যান্টি অপশন এলিমিনেশন কোয়েশ্চেন। দ্যাট মিনস উই ক্যান নট অ্যাপ্লাই দ্য এলিমিনেশন ট্রিক হিয়ার। আমরা এখানে এলিমিনেশন ট্রিক গুলো অ্যাপ্লাই করতে পারি না। কেন? বিকজ অফ ইটস অপশন। অপশনটা এমন ভাবে দেওয়া বলেছে হাউ মেনি অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট, অনলি ওয়ান, মানে একটা কারেক্ট হবে, দুটো কারেক্ট হবে, তিনটেই কারেক্ট হবে, না কোনোটা কারেক্ট হবে। বিষয়টা হচ্ছে আমাকে তিনটে স্টেটমেন্টই কারেক্ট না ইনকারেক্ট সেটা আমাকে আগে বার করতে হবে। ঠিক আছে, তিনটে স্টেটমেন্টই কারেক্ট না ইনকারেক্ট সেটা বার করতে হবে। অনলি দেন আই ক্যান হ্যাভ আ আইডিয়া ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট। ঠিক আছে, সো ক্যান ইউ ইমাজিন, মানে তোমরা ওয়েটেজটা বুঝতে পারছো তো? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েটেজ হিয়ার। ঠিক আছে, মানে আমি ধরো জেনে নিলাম যে ঝিলাম রিভার পাসেস থ্রু উলার লেক, ইটস ওকে, আই নো দিস, বাট বাকিগুলো তো দ্যাট মিনস আমি পুরোপুরি শিওর না হয়ে অ্যান্সার করতে পারছি না। আগে কিন্তু এরকম ছিল না, আগে অন্য টাইপের অ্যান্সার দেওয়া হতো, যেখানে একটা জানলেও মোরলেস আমরা ট্রিক অ্যাপ্লাই করে সবকটা না জানলেও করতে পারতাম। এখনো সেরকম কোশ্চেন আসে, বাট যতদিন যাচ্ছে অ্যান্টি অপশন এলিমিনেশন বেসড কোশ্চেন কিন্তু বেশি করে দেওয়া হচ্ছে। সো ইউ আর নট গেটিং দ্য ওয়েটেজ অফ দ্য ইউপিএসসি প্রিলিমস হিয়ার। তোমরা ইউপিএসসি ওয়েটেজটা বুঝতে পারছো না, কিভাবে এটাকে প্রিপেয়ার করতে হবে। ইটস নট যে আমি জাস্ট পড়ে নিলাম, আমি প্র্যাকটিস করে নিলাম, হয়ে যাও। নো, ইট উইল এন্টায়ারলি নট লাইক দ্যাট। এভাবে হবে না। কেন? টাইমস আর চেঞ্জিং। 2017 ইউপিএসসির সাথে যেরকম আমি এখন কম্পেয়ার করতে পারি না, সেম ভাবে 2021 ইউপিএসসির সাথে আমি 2025 কম্পেয়ার করতে পারবো না। বিকজ যত দিন যায় ইউপিএসসি প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর একটা মেজর চেঞ্জেস তারা কিন্তু নিয়ে আসে তাদের কোয়েশ্চেন পেপারে। তো এটা অপশন বি হবে, মানে অনলি 2 কারেক্ট হবে। ঠিক আছে, সেম গোস ফর তিনটে ট্রি দেওয়া হয়েছে। জ্যাক ফ্রুট মানে কাঁঠাল, আমরা অনেকেই খেয়েছি। মহুয়া ট্রি, যেটা থেকে এক ধরনের মদ তৈরি হয়, আমাদের পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে পাওয়া যায়। টিক, শাল। হাউ মেনি অ্যাভোভ আর ডেসিডিয়াস ট্রি? ডেসিডিয়াস ট্রি বলা হয়েছে। এবার ডেসিডিয়াস এর মধ্যে দু রকমের হয়, একটা ড্রাই ডেসিডিয়াস, একটা ওয়েট ডেসিডিয়াস। সেটা কিন্তু বলেনি, ডেসিডিয়াস বলেছে। ঠিক আছে, ডেসিডিয়াস মিন্স মানে পর্ণমোচী, পাতা ঝরা। এভারগ্রিন মানে সবসময় পাতা থাকে। ঠিক আছে, ছোটবেলায় পড়েছিলাম। এবার এখানেও কিন্তু সেম অপশন এলিমিনেশন মেথড করা হয়েছে। জ্যাক ফ্রুট হবে না কি হবে? এখানে অনলি দুটো হবে, কেননা মহুয়া জ্যাক ফ্রুট হচ্ছে ডেসিডিয়াস, কিন্তু টিক শালকাঠ কিন্তু জেনারেলি ডেসিডিয়াস হয় না। তার কারণ অ্যাকচুয়াল যে টিক, বার্মা টিক, সেটা কিন্তু ডেসিডিয়াস হয় না জেনারেলি। এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। লেট আস কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন হিয়ার। দেখো আমি বললাম না, প্রিলিমসে দে উইল আস্ক অনলি দ্য ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন। প্রিলিমসে ওরা কিন্তু মোস্টলি ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলোই বলবে। ঠিক আছে, যেরকম ইন্ডিয়া হ্যাজ মোর এরেবল এরিয়া দেন চায়না। এরেবল এরিয়া মানে হচ্ছে সেচযোগ্য জমি। দ্য প্রপোর্শন অফ ইরিগেটেড এরিয়া ইজ মোর ইন ইন্ডিয়া অ্যাজ কম্পেয়ার টু চায়না। দ্য অ্যাভারেজ প্রোডাক্টিভিটি পার হেক্টর ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ হায়ার দেন ইন চায়না। দেখো এটা আমরা কিভাবে এটা বার করতে পারি, হাউ উই ক্যান, মানে এটা তুমি যদি জিওগ্রাফি জানো তো কিভাবে বার করতে পারবে, হাউ ইউ ক্যান হ্যাভ দ্য জিওগ্রাফি হিয়ার এবং কমন কনসেপ্ট দিয়ে। ইন্ডিয়া হ্যাজ মোর এরেবল, সেচযোগ্য এরিয়া দেন চায়না। তা চায়না ইন্ডিয়ার থেকে বড় অবভিয়াসলি, কিন্তু দ্যার ইজ আ ট্রিক। চায়নার ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু মাউন্টেনাস রিজিয়ন, অর্থাৎ পার্বত্য এরিয়া, এবং একটা যে বিশাল এরিয়া রয়েছে মঙ্গোলিয়া টিবেটিয়ান এরিয়া, সেটা কিন্তু পুরোপুরি ডেসার্ট। তো সেচযোগ্য এরিয়া কিন্তু তাদের ইন্ডিয়ার থেকে কম, এবং দ্য প্রপোর্শন অফ ইরিগেটেড এরিয়া ইজ মোর ইন ইন্ডিয়া। অবভিয়াসলি ইরিগেটেড মানে যতটা অঞ্চলে সেচ ব্যবস্থা রয়েছে
সেটার পরিমাণ কিন্তু ইন্ডিয়াতে বেশি চায়নার থেকে, সেটার পরিমাণ কিন্তু ইন্ডিয়াতে বেশি চায়নার থেকে। তো সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে এই দুটো কিন্তু ঠিক হবে। এবার 3 নম্বর যেটা রয়েছে, দ্য অ্যাভারেজ প্রোডাক্টিভিটি পার হেক্টর। আমি যদি এই যে এটাকে 3 নম্বর যদি এটাকে আমি ইয়ে করি, সাপোজ ধরো লেটস সে আই এম গেটিং এটা, দিস ইজ 3 নাম্বার 3, সাপোজ ইটস নাম্বার 3 হিয়ার। সো এখানে আমি কি বুঝতে পারবো যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি পার হেক্টর ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইজ হায়ার দ্যান ইটস চায়না। নো, চায়না যেহেতু টেকনোলজিক্যালি উন্নত, ওদের 1 হেক্টরে যতটা উৎপাদন হয় ইন্ডিয়াতে তার থেকে কম হয়। কেন? আমরা এখানে টেকনোলজি অতটা ইউজ করি না, এখনো স্টিল হিউম্যান লেবার, এখনো স্টিল দেখবে ওই গরুকে দিয়ে বা মহিষকে দিয়ে টানানো হচ্ছে অনেক গ্রামে। চায়নায় কিন্তু ওসব নেই, এখন পুরোপুরি মেকানাইজড হয়ে গেছে। ওই কারণে কি হবে, দুটো ঠিক হবে। আমি এটা কিন্তু অ্যান্সার করতে অনলি 2 হবে। সো এরকম কিছু কিছু কোয়েশ্চেন আসবে যেটা তোমাকে জিওগ্রাফিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ সাইন্টিফিক নলেজ, অনেকগুলো নলেজ একসাথে অ্যাড করে কিন্তু সলভ করতে হবে। তো প্রিলিমস এর অ্যান্সার করা কিন্তু মানে অ্যান্সার চুজ করা ইটস কোয়াইট ইন্টারেস্টিং টাস্ক যদি তুমি ঠিকভাবে করতে পারো। ঠিক আছে, there is another question here যে ilmenite rutile abundantly available in certain coastal tracts of India are rich source of which of the following? ঠিক আছে, চারটে ই দেওয়া আছে এখানে। ইলুমাইট অ্যান্ড রুটাইল। এবার বেসিক্যালি বিষয়টা হচ্ছে যেটা আমরা জিওগ্রাফি পড়বো, জিওগ্রাফির মধ্যে ছোটবেলা তো আমরা পড়েছিলাম যে অ্যালুমিনিয়াম, কপার অ্যান্ড আয়রনের যে অর গুলো রয়েছে বা আকরিক গুলো রয়েছে সেগুলোর নাম আমরা মোটামুটি জানি বা ফ্যামিলিয়ার। বাট এই দুটো নাম আমি ফ্যামিলিয়ার নই, যে রুটাইল অ্যান্ড ইলমেন্টাইট ইলমেনাইট, এই দুটোর আমরা কি ফ্যামিলিয়ার হয়। রুটাইল কি হয়, রুটাইল হচ্ছে কাইন্ড অফ লাইক আনফ্যামিলিয়ার টু আস। মানে তুমি যখন জিওগ্রাফি পড়বে তখন বুঝতে পারবে, তখন তোমার মাথায় এটা ক্লিক করবে যে এটা নিশ্চয়ই তাহলে অ্যালুমিনিয়ামও হবে না, কপারও হবে না, আয়রন হবে না, টাইটেনিয়াম হবে। দিজ আর অর অফ বা আকরিক অফ টাইটেনিয়াম। টাইটেনিয়াম দিয়ে কি হয়, ইটস আ ভেরি স্ট্রং ম্যাটেরিয়াল, যেটা দিয়ে বিভিন্ন এন্ডিউরেন্স, অ্যালুমিনিয়ামের থেকেও বেশি স্ট্রং, হালকা, বিভিন্ন ডিফেন্স প্রডিউস, এয়ারক্রাফট যেগুলোর জন্য প্রচুর টেনসাইল স্ট্রেংথ দরকার হয়, মানে প্রচুর হাই স্পিডে যেগুলো দৌড়াবে সেগুলোর জন্য কিন্তু টাইটেনিয়াম ইউজ করা হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের যে ইমপ্ল্যান্টস থাকে, মানে পা ভেঙে গেলে খুব দামি হয় টাইটেনিয়াম, তো সেক্ষেত্রে টাইটেনিয়ামের কিন্তু যে ব্র্যাকেট থাকে বা অ্যাম্পিউটেট করার জন্য, মানে লেগের ভেতরে সাপোর্ট দেওয়ার জন্য হাড় ভেঙে গেলে টাইটেনিয়ামও দেওয়া হয় না। বলা হয় না প্লেট বসানো হচ্ছে, তো টাইটেনিয়াম অনেকে বসায়, বাট খুব কস্টলি হয় এটা। ঠিক আছে, so I hope I can give you an overview of how you can start UPSC geography. Okay, so right now, ever if you have any queries, let me know one by one. Yes, Simon, bolo. স্যার ওই মেন সেট ওই কেস স্টাডি আর কোশ্চেন আর ওই অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কি? ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন হচ্ছে কোনো একটা ডেটা থেকে কোশ্চেন আসে, অ্যাপ্লিকেশন বা বলতে পারো ইউ কুড সে ইস্যু বেসড কোশ্চেন হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা, সাপোজ ধরো ক্লাইমেট চেঞ্জ, বা ধরো লেটস এ পলিউশন, বা লেটস এ গঙ্গা রিভার পলিউশন, এগুলো থেকে কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, মেইনসে তো কখনো ডেটা ওরিয়েন্টেড আসে না, এটা আমাদের বুঝতে হবে যে মেইনসে কখনো ডেটা থেকে কোশ্চেন করে না। ঠিক আছে, কেননা ডেটা থেকে কোশ্চেন মানে কি, ডেটা মানে তোমাকে ডেটা লিখতে হবে, তো মেইনসে তো আর 1-2 লাইনের লেখা নয়, একটা ব্রড কোশ্চেন আছে, মিনিমাম 150 ওয়ার্ডস এর লিখতে হয়, মানে 10 মার্কসের কোশ্চেন। তো সেক্ষেত্রে কখনো ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন করা পসিবল না। তো তোমাকে অ্যাজ এ যে কোশ্চেন সেটার তার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। ঠিক আছে, সো ইফ এনিওয়ান হ্যাভ এনি কোয়ারিজ, লেট মি নো। ইয়েস, বলো। স্যার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিভাবে মানে ওয়ার্ল্ড কিরকম জিওগ্রাফি থেকে আসতে পারে? দি লাস্ট কোশ্চেন অন অনলি লোকেশন ফ্যাক্টর, বিভিন্ন লোকেশন থেকে প্রিলিমসে ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন আসে, আর মেইনসে আসলেও ইস্যু বেসড আসবে, কোনো একটা ওয়ার্ল্ড ইস্যু থেকে, ধরো আমাজন রেইন ফরেস্ট এখন ই করা হচ্ছে, বা ধরো কঙ্গো যে রিভার বেসিন রয়েছে সেখানকার একটা হিউজ ফরেস্ট এরিয়া বিভিন্ন কনফ্লিক্টের জন্য নষ্ট হচ্ছে, তো এই ধরনের ইস্যু থেকে কোশ্চেন আসে জেনারেলি। আচ্ছা, এনি মোর কোয়ারিজ?
ম্যাপিং পয়েন্ট তো এখানে দরকার হয় না, ম্যাপ পয়েন্টিং তো ইউপিএসসি তে দরকার হয় না, ইউ ক্যান নট, এখানে ম্যাপ পয়েন্টিং এর তো কোনো কোশ্চেন আসবেই না তোমার, ম্যাপ পয়েন্টিং জিনিসটা পুরোপুরি ইররিলেভেন্ট, এখানে ম্যাপ পয়েন্টিং দরকারই হবে না। আমি একটা জিনিস বারবার বলার চেষ্টা করি যে অলওয়েজ স্টুডেন্টদেরকেও বলি, ব্যাচেও বলি, সব জায়গাতেই বলি যে আগে আমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে। আমাদের যদি ইউপিএসসি প্রিপারেশন নিতে হয় আগে আমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে। মেইনসের জিওগ্রাফিতেও ম্যাপ পয়েন্টিং আসে না, ঠিক আছে? তো আগে আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে যে কোন জিনিসটা আসছে। আমার স্কুল কলেজের এক্সামিনেশন বা আদার কম্পিটিটিভ এক্সামিনেশন, এসএসসি, ডাব্লিউবিসি, সেটার সাথে ইউপিএসসির ডিফারেন্সটা কোথায় সেটা আমাকে আগে বুঝতে হবে। তার জন্য দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস, যেটা 99% স্টুডেন্টরা কখনো করে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মার্কেটে পড়ে আছে, বই আছে, বিভিন্ন পিডিএফ আছে, সেগুলো থেকেও কিন্তু স্টুডেন্টরা অ্যানালিসিস করে না। কেন আমি জানি না কেন করে না, বাট এটা করা সবার আগে দরকার। মেইনসে ম্যাপ পয়েন্টিং দরকার হয় না, কখনোই দরকার হয় না, ম্যাপ পয়েন্টিং কোথাও দরকার হয় না। ম্যাপ পয়েন্টিং কনসেপ্টটাই ইউপিএসসি তে নেই। আচ্ছা, এনি মোর কোয়েরিজ? কারো কোনো কোয়েরিজ যদি থাকে বলে ফেলো। ইয়েস ইমন বলো। স্যার ম্যাপ পয়েন্টিং থেকে কি মানে কোনো না কোশ্চেন না কি না এই না, ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় থেকে কোনো আসে? কোশ্চেন আসে না। ম্যাপ পয়েন্টিং না, পয়েন্টিং মানে কি কোনো একটা জিনিস আমরা ম্যাপকে ইয়ে করছি, সাপোজ কোনো একটা এরিয়া থেকে আমরা ম্যাপটাকে দেখছি, বাট নো ডায়াগ্রাম, লাইক ডায়াগ্রাম তো ওইভাবে আসবে না, না হাউ ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসবে না। ব্যাপারটা হচ্ছে ডায়াগ্রাম থেকে কোশ্চেন কখনো আসবে না, তোমাকে ডায়াগ্রাম পুট করতে হবে যদি কোনো একটা কোশ্চেনের রিলেভেন্সি থাকে। ইটস ডিপেন্ড অন দ্য কোশ্চেন। জিওগ্রাফি অপশনালে আছে অবভিয়াসলি, এখানে তো প্রিলিমস নিয়ে কথা হচ্ছে, প্রিলিমস আর মেইনস নিয়ে কথা হচ্ছে, অপশনালে তো থাকছে। সেটা তো হিস্ট্রি অপশনালেও ম্যাপ পয়েন্টিং আছে। ক্যান ইউ নো, হিস্ট্রি অপশনাল যারা নিচ্ছ সেখানেও কিন্তু ম্যাপ পয়েন্টিং আছে। হিস্ট্রি অপশনালেও কিন্তু হিউজ নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে? অপশনালে কথা তো এখানে হচ্ছে না, অপশনালে থাকে। ইয়েস মুনমুন বলো। স্যার মানে ওয়ার্ল্ড জিওগ্রাফিতে ওখানে ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল জিওগ্রাফিতে মানে ওয়ার্ল্ডের তো এরকম ভাবে কোশ্চেন গুলো তো না মানে ওয়ার্ল্ডে অনেক আসে রকম না, তো জায়গা থেকে আসছে না, আসছে, তো ওয়ার্ল্ড থেকে সেটা এখন আর আসে না। ওই ওয়ার্ল্ডের আগে যেটা আসতো বিভিন্ন ফিজিক্যাল, মানে ছোটবেলায় আমরা পড়েছিলাম না বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, যেরকম জার্মানি, রুর, আমেরিকার হচ্ছে তোমার সাপোজ ধরো ডেট্রয়েট, হ্যাঁ হ্যাঁ মিশিগান, গ্রেট লেকস, তারপরে আর্জেন্টিনার হচ্ছে বিভিন্ন যে এরিয়াগুলো, বলিভিয়া, পেরু, চিলি, ইউকে, তারপরে আফ্রিকার বিভিন্ন এরিয়া, সাউথ আফ্রিকা, চায়না, জাপান, সাউথ কোরিয়া, এগুলো থেকে আসেন কখন, এখন আর আসেন, ওগুলো আউটডেটেড হয়ে গেছে। এখন হচ্ছে আচ্ছা লোকেশন আচ্ছা ফ্যাক্টর থেকে প্রিলিমসে আসে ওয়ার্ল্ড হিস্ট্রিতে, আর মেইনসে আসলে কোনো একটা ইস্যু থেকে আসবে, ঠিক আছে? সো আমি যদি কোশ্চেন কোথা থেকে আসছে সেখানকার যদি ইয়েটা, ইয়াস বলো। হ্যালো স্যার, আপনি ইউপিএসসির পয়েন্ট অফ ভিউটা বললেন, আর ডাব্লিউবিসিএস এর জিওগ্রাফির জিনিসটা বা ওয়েটেজটা কিরকম হবে? দেখো ডাব্লিউবিসিএস বেসিক্যালি, ডাব্লিউবিসিএস তুমি কোন রেসপেক্টে বলছো? যদি আমি 2024-এর ডাব্লিউবিসিএস বলি যেটা এমসিকিউ প্যাটার্নের রেসপেক্টে, সেখানে তো ওটা ডিফাইন করাই থাকে, প্রিলিমসে 25টা জিওগ্রাফির কোশ্চেন আসে, আর মেইনসে মোটামুটি 50 থেকে 60টা জিওগ্রাফির কোশ্চেন আসে অন জিএস 1 পেপারে, ঠিক আছে? আর যদি তুমি 2025-এর ডেসক্রিপটিভ প্যাটার্নের কথা ধরো, সেক্ষেত্রে উই ক্যান নট সে অ্যাজ অফ নাও, বিকজ প্রপার সিলেবাস আমাদের কাছে নেই। মানে একটা ওভারভিউ সিলেবাস আছে বাট প্রপার নেই, সো আমি ওয়েটেজ বলতে পারছি না কিরকম হতে পারে। হ্যাঁ, মেইনস প্রিলিমসে কিন্তু ইউপিএসসির মতোই প্যাটার্ন থাকছে, একটু ডিফারেন্ট থাকছে, বাট সেটা প্রপার নোটিফিকেশন, প্রপার সিলেবাস দিলে তখন বোঝা যাবে। আদারওয়াইজ তো এটা তো ডিফাইন থাকে, এখানে এখানে তো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আছে, এখানে তো এটা তো যে কোনো একটা বেসিক, তুমি যদি জেনারেল স্টাডিজ এর বই বা জিকের বই পড়ো নাও, ইটস মোর দ্যান এনাফ। ডাব্লিউবিসিএস এ ওরকম হয়, ডাব্লিউবিসিএস তো টোটালি ডেটা ওরিয়েন্টেড জায়গা, তাই না? ইটস টোটালি অন ডেটা ওরিয়েন্টেড এরিয়া, ইটস ফুললি ডেটা ওরিয়েন্টেড, তুমি যতটা পড়বে তত। মেন্স স্যার, হ্যাঁ বলো। মেন্সেও ডেটা সব ওরিয়েন্টেড, সব সব মেন্সেও মেইনসেও ডেটা মেইনসেও ডেটা ওরিয়েন্টেড ওরিয়েন্টেড। থাকে, আর প্রিলিমসেও স্যার ডেটা। সো এনি মোর কোয়েরিজ? ইয়েস সাহিল বলো।
স্যার বলছি যে ওই যে বিসিএস যেটা হয় ওটা কি মানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা দিতে পারে বিসিএস এক্সামটা? বিসিএস তো WBCS হয়, বিসিএস তো বাংলাদেশ সিভিল সার্ভিস। ইদার হ্যাঁ, অনেকজন না বলে না হ্যাঁ, ওটাই বিসিএস, ওটাই কি WBCS, ওটাকে ডাব্লিউবিসিএস করা কে হয়, বলে? ওটাকে হচ্ছে শর্ট ফর্মে বলা হয়, মানে WBCS আর বলা হয় না, কেননা আচ্ছা, ডাব্লিউটা ওটাই ওটাই প্রোনাউন্স করতে অনেকটা টাইম লাগে, ডাব্লিউ বলতে অনেকটা টাইম লাগে, দ্যাটস ওয়াই স্টুডেন্টরা বিসিএস বলে। এটা ইটস অল অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন, আর কিছুই না। আচ্ছা WBCS টাকে বিসিএস বলে, বাট অ্যাকচুয়ালি আচ্ছা বিসিএস ঠিক মিন্স আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস, তো ওটা তো পসিবল নয় দেওয়া। হ্যাঁ ঠিক আমি তো আছে, ওটাই জানি, কিন্তু ওটা অনেকজন ওই বলে, কারণে আমি তাই বলে মনের যারা মধ্যে মানে একটা সংকোচ রয়েছে, এগুলো। জিনিসটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের সুবিধার জন্য, আর কিছুই না। ডাব্লিউটা উচ্চারণ করতে অনেকটা টাইম লাগে, ওই কারণে বিসিএস বলে, কিছু না। আচ্ছা Okay, so I hope you have liked the free class and কিছু ইনফরমেশন at least কিছু হলো গ্যাদার করতে পারলে। সি হ্যাঁ বলো। স্যার লাস্ট কোশ্চিন, যে স্যার বলছিলাম যে ডাব্লিউবিসিএস এ যে ইয়েটার মানে ওয়ার্ল্ড জিওগ্রাফির হ্যাঁ, কোনো কিছু WBCS থাকে ওয়ার্ল্ড না? জিওগ্রাফিও থাকে, কেন থাকে? ওইটার পোর্শনটা কিরকম ভাবে ওরা দেয়, ওখানে ডেটা মানে ওরিয়েন্টেড কোশ্চেন এটা আছে। জানতে। WBCS এ তুমি যে কোনো একটা জিকে বই বা যে কোনো ভালো একটা WBCS ম্যানুয়াল তুমি পড়ে যাও, যা যা ওখানে আছে সিলেবাস সব পড়ে গেলে ওখানে দেখো বেসিক্যালি WBCS এ প্রপার কোনো সিলেবাস নেই, ঠিক আছে, কোথা থেকে আসবে কোশ্চেন, বাট সব থেকে আসে। তোমাকে মোটামুটি ডেটাগুলো পড়ে রাখতে হবে। একটা ভালো জিকে বই, সেটা ভালো তরুণ গোয়েল হোক বা যে কোনো নিতিন সিংহানিয়া হোক, যা ভালো একটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বই পড়লেই ওটার থেকে চলে আসবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটলেই চলে আসে। জিওগ্রাফি ইজি হয়। Okay, so yes, Shanti, what's your query? স্যার প্রিলিমসে পড়া জিওগ্রাফি পড়ার জন্য কি বই পড়লে ভালো See, হয়? তোমাকে এই জিনিসটা আগে বুঝতে হবে যে দেয়ার ইজ নো প্রিলিমস, দেয়ার ইজ নো মেইনস। আমাকে পড়লে দুটোর জন্যই পড়তে হবে, আলাদা আলাদা বই হয় না যে প্রিলিমসের জিওগ্রাফি আলাদা বই, মেইনসের আলাদা বই। মোস্টলি দেখো জিওগ্রাফি আমাদের এনসিইআরটি পড়লে হয়ে যায়। ইফ উই স্টাডি এনসিইআরটি ইটস মোর দ্যান এনাফ, ঠিক আছে। এর সাথে সাথে মানে শুধুমাত্র এনসিইআরটি পড়তে হয় এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। যদি কোনো অনেকে বিভিন্ন বুকস, যেরকম মাজিদ হোসেন রয়েছে, মাল্টিপল বুকস দে আর পুটিং হেয়ার, অনেকে অনেক রকম বুকস বলে, ঠিক আছে, যে এই বই পড়তে হবে, ওই বই পড়তে হবে, বাট বিলিভ মি অর নট, ইউ ডোন্ট নিড এনি বুক ফর দিস থিংস। মানে এনসিইআরটি ইজ মোর দ্যান এনাফ। 4টে এনসিইআরটি ক্লাস 11-12 এর মোর দ্যান এনাফ যদি পড়তে হয় সেভাবে। ওকে, ঠিক আছে, ইয়েস, কার কি কোয়েরি আছে বলো। পায়েল, হ্যাঁ ইয়েস। হ্যাঁ স্যার, আপনি বললেন যে জিওগ্রাফির জন্য এনসিইআরটি পড়তে হবে, ওটা কি অল মানে সব বিষয়ের জন্যই মানে এনসিইআরটি No, 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 no. সেরকম ভাবে সব পড়লেই বিষয়ের হয়ে জন্য যাবে? এনসিইআরটি ওরকম ভাবে পড়া যায় না। এবার দেখো এনসিইআরটি, এটা একটা স্টুডেন্টরা অনেক সময় এই জিনিসটা বোঝে না, সেটা হচ্ছে যে এনসিইআরটি হচ্ছে বেসিক্যালি আমার বেস তৈরি করা। বেস তৈরি করা মানে হচ্ছে, দেখো ব্যাপারটা এখানে একটা একটা সিম্পল জিনিস আছে। বেস কাকে বলে? বেস মানে হচ্ছে যে স্টুডেন্টদের কাছে বেস মানেটা কি, মানে বেস মানেটা হচ্ছে যে তুমি মোটামুটি, আমি একদম সিম্পল ওয়ার্ডে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তুমি মোটামুটি বেস মানে তুমি WBCS প্রিলিমস পাস করার জন্য তৈরি, এটা হচ্ছে বেস। তো সেই বেসটা যদি তোমার রেডি থাকে তাহলে এনসিইআরটি তোমার পড়তে হবে, ঠিক আছে। অনেকে রেডি থাকে মানে তুমি অলরেডি প্রিপারেশন নিচ্ছ আদার কম্পিটিটিভ এক্সামিনেশনে, তোমার একটা ভালো বেস আছে মানে জিএস এর, জেনারেল স্টাডিজ এর, তাহলে এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটিটা হচ্ছে যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, সবাই আমরা মাধ্যমিক দিয়েছি, 10th দিয়েছি, 12th দিয়েছি, 10th অব্দি যা যা আমরা পড়েছি সেটাকেই আরেকবার আমি একটু এক্সটেন্সিভ ভাবে রিভাইজ করে নিচ্ছি এনসিইআরটির মাধ্যমে, আমরা বেস তৈরি করে নিচ্ছি, তারপরে গিয়ে আমি স্ট্যান্ডার্ড বুকসে ঢুকছি। এবার ব্যাপারটা হচ্ছে জিওগ্রাফির কোনো স্ট্যান্ডার্ড বুকস হয় না, মানে হয়, দেয়ার আর বুকস, বিকজ অবভিয়াসলি কোম্পানিজ আর দেয়ার, দে উইল প্রডিউস বুকস, দে উইল সেল বুকস, বাট প্রবলেমটা হচ্ছে আমি যদি মানে অত কিছু পড়ার দরকার হয় না। অনেকে পড়ে, ঠিক আছে, রেফারেন্স পারপাসে পড়লে, বা তোমার যদি অপশনাল থাকে তোমাকে তো আরো বেশি পড়তে হবে ডেপথে গিয়ে। তো বিষয়টা হচ্ছে বেস আমাকে এনসিইআরটি তৈরি করার জন্য সবগুলো পড়তে হবে ইন জেনারেল, ঠিক আছে। Okay, so I hope I can answer all of your queries as of now. So স্যার বলছি, যে কোনো সাবজেক্টে নোটস বানানোর জন্য আমি যখন কোনো একটা টপিকের উপর নোটস বানাবো তখন কোনো একটা স্ট্যান্ডার্ড বুক থেকে notes, নিয়েই তো নোটস বানাবো, no, আর no, কিসের হেল্প basically নেওয়া যেতে notes পারে? হচ্ছে স্ট্যান্ডার্ড বুকসের উপরই বানাতে হয়, ঠিক আছে।
নোটস জেনারেলি স্ট্যান্ডার্ড বুকসের উপরই বানাতে হয়, বাট রাইট নাও কি বলতো 2025-এ দাঁড়িয়ে নোটস মেকিং ইটস নট আ আইডিয়াল জায়গা। মানে এটা নোটস দু রকমের হয়, আমি এই জিনিসটাও বলে দিই। বেসিক্যালি নোট দু রকমের হয়, একটা হচ্ছে স্টাডি নোটস, একটা হচ্ছে রিভিশন নোটস। ঠিক আছে, মানে রিভিশন নোট আর স্টাডি নোটের মধ্যে ডিফারেন্সটা কি হয়? ধরো তুমি জিওগ্রাফির নোট বানাচ্ছ, তোমার স্টাডি নোট বলে দিচ্ছি, স্যার রিভিশন আমি নোট বলে তো দিচ্ছি, শর্ট। জিওগ্রাফি ধরো হ্যাঁ স্টাডি নোটস বানাচ্ছ, মিনিমাম জিওগ্রাফি স্টাডি নোটস বানাতে গেলে তোমার মোটামুটি 500 পেজ লাগবে। সেটাকে যদি তুমি রিভিশন নোট বানাও মোটামুটি 150 পেজের মধ্যে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তোমাকে এখন রিভিশন নোট বানানোর উপর বেশি ফোকাস করতে হবে, কারণ স্টাডি নোটস ইজ নিয়ারলি অ্যাভেলেবল এভরিওয়্যার, ইউ ক্যান ফাইন্ড এভরিওয়্যার। ইভেন ইফ ইউ জয়েন আওয়ার কোর্সেস সেখানেও পেয়ে যাবে স্টাডি নোটস, এর থেকে অনেকটাই কম থাকবে। বাট স্টিল তোমাকে রিভিশন নোট কিন্তু নিজের থেকে বানাতে হয়, বা এটা একটা মানে আমি নিজের কাছে যতটা কম করতে পারি, যারা এক্সপিরিয়েন্সড তারা এই 500 পেজটাকে রিভিশন নোটে 50 পেজে কনভার্ট করতে পারে। ঠিক আছে, বিভিন্ন ডায়াগ্রাম ম্যাপের মতো। এটা হচ্ছে ইটস অন এভরিথিং, মানে এভরিথিং ডিপেন্ডস অন দ্য এক্সপিরিয়েন্স, কতদিন ধরে তুমি প্রিপারেশন নিচ্ছ। তো স্ট্যান্ডার্ড বই থেকে নোটস বানানো ইটস ভেরি টু টাইম কনজিউমিং ইন নাউডেজ। তুমি আন্ডারলাইন করতে পারো, বাট নোটস বানানোর দরকার নেই, বিকজ ইট মোস্টলি অ্যাভেলেবল ইন মার্কেট। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওই রকম নোটস বানাতে প্রচুর সময় লেগে যাচ্ছে। নয় কারোর ক্ষেত্রে। আচ্ছা ঠিক। হ্যাঁ বলো স্যার আরেকটা জায়গা যে রিভিশন নোটস তো বানাচ্ছি, বাট মানে জিনিসটা বানাবো কেমন করে একটু যদি আইডিয়াটা দিয়ে দেন। বিষয় দেখো, রিভিশন নোটের আইডিয়াটা হ্যাঁ। আমি মানে আমার ব্যাচে আইডিয়াটা দিতে স্টুডেন্টদের 6 মাস লাগে। ঠিক আছে, এবার তোমাকে আমি এটা 6 মিনিটে কি করে বোঝাবো আমাকে বলো দেখি। ব্যাপারটা হচ্ছে রিভিশন নোটস হচ্ছে মানে আমি একটা ছোট্ট করে এক্সটেন্ডে যদি বলি, ধরো এখানে একটা পেজ আছে, এই পেজটা থেকে আমি স্টাডি নোটস এর জন্য কিছু ইনফরমেশন গ্যাদার করলাম। এবার রিভিশন নোটে আমি এভাবে লিখতে পারি, একটা ছোট্ট এক্সাম্পল বলি, বাট এটা দেখো এটা ডিপ, মানে এটার মাল্টিপল ভ্যারিয়েশন থাকে, এটা দিস ইজ নট দ্যাট সিম্পল। ধরো 1857 এর বিদ্রোহ, কেউ একটা নোট বানাচ্ছে রিভিশন নোট, এবার বানানো যেতে পারে 1857 সিপাহি রিভল্ট, ব্যারাকপুর, দেন এরকম ভাবে আমি একটা ডায়াগ্রাম করে মেজর যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোর নাম লিখলাম। ধরো লখনৌ, সেখানকার যে লিডার ছিল এবং তাদেরকে কে রিপিল করেছিল, এইভাবে আমি একটা নোট বানিয়ে দিলাম সুন্দর ডায়াগ্রাম করে হাফ পেজের মধ্যে। দিস ইজ কল্ড রিভিশন নোট, বাট এটা ইটস ডিপেন্ড এন্টায়ারলি অন ইউ হাউ ইউ ক্যান মেক আ রিভিশন নোট হিয়ার। ঠিক আছে, ইফ উই জয়েন দ্য কোর্স উই অলসো প্রোভাইড রিভিশন নোটস, বাট নিজের বানানোটা কি হয় বলো তো, তোমার মধ্যে একটা এবিলিটি জেনারেট হয়, যে এবিলিটিটা তুমি মেইনসেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ মেইনসেও ডায়াগ্রামেটিক অ্যান্সার দরকার, আমি এভাবে বললাম। এবার এটা রিভিশন নোট অনেক ক্ষেত্রে এরকম হয়, তোমার রিভিশন নোট দেখে আমি তার মাথা মুন্ডু কিছু বুঝতে পারবো না, কারণ তুমি তোমার মতো করে ওটা বানিয়েছো। এসআর মানে যে সিপাহি রিভল্ট কে বুঝবে আমি যদি না বলে দিই। ঠিক আছে, ডিফারেন্সটা হচ্ছে এটা, যে আমি এটাকে তো আরো ছোট করা যায়। সাপোজ ধরো আমি এটাকে ছোট করবো, এটাকে আরো 57 দিয়ে দিলাম, এসআর দিয়ে দিলাম, বিআর কে দিয়ে দিলাম, বিভিন্ন ভাবে করা যায়, মাল্টিপল ওয়েজ রয়েছে, মানে এটা শর্টেন করার কোনো লিমিট নেই, আনলিমিটেড জায়গা রয়েছে। মানে তুমি 50 পেজটাকেও ছোট করে 30 পেজও করে দিতে পারো, আবার 30 পেজটাকেও ছোট দিয়ে 10 পেজ করে দিতে পারো, ডিপেন্ড অন দা এক্সক্লুসিভিটি অফ দ্য স্টুডেন্ট বা হাউ মাচ হার্ডকোর ইজ দ্য স্টুডেন্ট, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এমনও তো অনেক স্টুডেন্ট আছে, আমরা তো অনেক স্টুডেন্টের নোটস এটা ওটা দেখি, টোটাল পলিটির নোট 3 পাতায় বানিয়ে দিয়েছে, 4 পেজের মধ্যে টোটাল পলিটি রিভিশন নোট বানিয়ে দিয়েছে। বুঝতে পারছো দ্য এবিলিটি? এইভাবে এর ডিপেন্ড করে পুরোপুরি, তোমাকে নিজেকে একটু খাটতে হবে। ইউপিএসসি ইটস নট যে সবকিছু দিয়ে দেওয়া হলো, তুমি পড়লে এক্সাম দিলে, নো, স্পুন ফিট করা নয়। দিস ইজ নট এন এক্সাম দ্যাট নো এনিওয়ান ক্যান স্পুন ফিট ইউ। স্পুন ফিট মানে চামচ দিয়ে খাওয়ার মতো, খাইয়ে দেওয়ার মতো জায়গা নয় এটা। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার স্যার বলছি, আমি যদি মানে অপশনাল হিসেবে যদি হিস্ট্রি নেই, তাহলে কি হিস্ট্রির জন্য কি আমাকে কি এনসিইআরটি এর বইগুলো কি আগে পড়তে হবে? অপশনাল আর হিস্ট্রি তো টোটালি ডিফারেন্ট থাকছে। অপশনাল টোটালি ডিফারেন্ট, অপশনালের জন্য কেউ কোনোদিন এনসিইআরটি পড়ে না। ঠিক আছে, অপশনালের জন্য এটা হায়ার লেভেলের স্টাডি দরকার, ওটা ডিফারেন্ট পুরোপুরি। অপশনালের জন্য এনসিইআরটি তো তোমাকে এমনিও কিনতে হবে, অমনিও কিনতে হবে। তুমি অপশনাল নাও কি তুমি অপশনাল না নাও, সব সাবজেক্টের এনসিইআরটি রেফারেন্স পারপাস দরকার। এই বারবার একটা কথা বলছি, রেফারেন্স পারপাস দরকার।
ঠিক আছে? স্যার বলছি এই এনসিইআরটির যে বুকগুলো আছে এগুলো কি মানে নতুন গুলো নেব না Obviously পুরানো নতুন গুলো? নিয়ে তো এনসিইআরটি একটা বইয়ের দাম 70 টাকা 80 টাকা 90 টাকা, তুমি পুরনো নিয়ে করবেটা কি? নতুন নিতে হবে তোমাকে। না না না, আসলে আমি বলছিলাম মানে কোন বইটা নিলে ভালো না হবে না, ওই জন্যই এনসিইআরটি জিজ্ঞাসা তো করছি। একটাই বই, এটার তো ভ্যারিয়েশন নেই, নতুন মানে একটাই তো বই, এটার কোনো রাইটার নেই, এটা সরকারি বই। সিবিএসসি এনসিইআরটি হচ্ছে না না আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তার বই এটা, এটার তো কোনো মানে এটা সরকারি বই, এটার তো কোনো রাইটার আলাদা নেই, এটাই নেই, এটা তো তুমি বললেই দিয়ে দেবে এনসিইআরটি। ইটস কাইন্ড অফ আ সরকারি বই, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ যেটা এনসিআরটি নিয়ে যেটা জিজ্ঞেস করা ছিল স্যার, এনসিআরটি মানে এডুকেশন পলিসি আসার আগে আর এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি দেখছিলাম স্যার, মানে অনেকগুলো টপিক আচ্ছা, ওমিট করে হ্যাঁ দিয়েছে। সেটা তো করেছে। হ্যাঁ, তো মানে যেই রকম ওইখানেও ওমিট হয়েছে এনসিআরটি, সেই রকম কি মানে ইউপিএসসি তেও কি ওমিটেড না না, না ইউপিএসসি সব তে পড়তে রয়েছে, হবে? যে আগেরটা ইউপিএসসি তে থাকে আগে। অলওয়েজ, ঠিক আছে? তো যেগুলো ওমিট হয়েছে ওগুলো কোনো মানে বিশাল কিছু ম্যাটার করবে না, এনসিইআরটি এমনিও পড়তে হবে, ঠিক আছে? আমি বারবার বলছি এনসিইআরটি কিন্তু রেফারেন্স পারপাসে পড়তে হবে। যারা একেবারে বিগিনার, যাদের বেস আছে অলরেডি তাদের দরকার নেই, কিন্তু যাদের বেস নেই তাদের জাস্ট ফর রেফারেন্স পারপাস আমার এনসিইআরটিটা দরকার। And যারা সিবিএসসি বোর্ড থেকে বিলং করছে তাদের এনসিইআরটি দরকার নেই, কারণ তারা তো অলরেডি পড়ে এসছো না জিনিসগুলো। আর দু একটা টপিক তুমি পড়তে পারো, বাট ইটস এন্টারলি ডিপেন্ডস অন ইউ। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট বেঙ্গলি এনসিইআরটিও অ্যাভেলেবেল, যেটা বেঙ্গলি এনসিইআরটি তো ত্রিপুরা বোর্ডের আছে। আমার অনেকগুলো ভিডিওস আছে, আমার লিঙ্কও রয়েছে ড্রাইভে, সম্পূর্ণ এনসিইআরটি আমার আপলোড করা রয়েছে, যাদের দরকার হবে বলবে, আমি দিয়ে দেবো। সেটা তোমাদের প্রিন্ট করে নিতে হবে, কারণ ওগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, ইউপিএসসির জন্য তো সিলেবাস ফলো করতে, অমিট তো আর যেটা হয়েছে তো 2-3 লাইন অমিট হয়েছে, 2-3টে একটা দুটো চ্যাপ্টার অমিট হয়েছে, ওগুলো কোনো ফ্যাক্টর নয়। মানে এন্ড অফ দ্য ডে তুমি গিয়ে স্ট্যান্ডার্ড বুকস তো পড়বেই না, সেখানে তো তোমার থাকবে নোট, স্ট্যান্ডার্ড বুকস, এগুলো তো পড়বে, সেখানে তো থাকবে জিনিসটা। Okay, so let me conclude the class here. So we'll have a next class soon. আমি তোমার শিডিউল দিয়ে দেবো নেক্সট ফ্রি ক্লাসে। So kindly join ফ্রি ক্লাসে, কি ডিসকাশন হয়, there is a discussion is the most important thing in UPSC, যেটা আমাদের দরকার। So have a good day and thank you.